যে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা অস্ত গিয়েছিল, আবার 71 সালের 16ই ডিসেম্বর সেই স্বাধীনতা ফেরত এসেছে, বলি না আমরা? আমি এর সাথে একমত না। এখন আপনাদের কারণ হতে পারে যে কেন একমত না। তাহলে পলাশীর প্রান্তর যখন হয়েছে সেখানে কে পরাজিত হয়েছিল? সিরাজউদ্দৌলা নাকি? সিরাজউদ্দৌলার চাচার নাম হচ্ছে আলীবর্দী খান। ওনারা কার অধীনস্থ ছিল? মোগলের নাকি? মোগলের। তো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর নাকি? বাবর কোন ভাষায় কথা বলতেন? তুর্কি, ফার্সি ভাষায় কথা বলতেন। বাবরের বাবা আসছে তুর্কি থেকে, আজকে যে তুরস্ক, আর তার মা আসছে মঙ্গোলিয়া থেকে, অর্থাৎ চায়নার কাছাকাছি একটা জায়গা থেকে। তাহলে বাবর এবং তার পরিবারের কেউ কি বাঙালি ছিল? বাঙালি তো ছিল না। তাহলে ওর কাছ থেকে বাঙালি পরাধীন হলো কিভাবে? সে তো বাঙালিই না। তাহলে সিরাজউদ্দৌলা কি বাংলা ভাষায় কথা বলতে পারতো? বাংলায় কিছু লিখতে পারতো? সিরাজউদ্দৌলা যখন আমাদের এই অঞ্চলে শাসন চালাচ্ছিল তখন কি এখানে প্রচলিত ভাষা তারা দাপ্তরিক বাংলা ব্যবহার করতো? করতো না, ফার্সি ব্যবহার করতো। তাহলে আমরা আসলে স্বাধীন ছিলাম না। যদি তাহলে ওরা কাদেরকে পরাজিত করলো? ইংরেজরা পরাজিত করলো, তাই তো? তাহলে ইংরেজরাও কি ছিল না? বাংলা ভাষাভাষী ছিল না। তার মানে আমরা একটা বাঘের কাছ থেকে কার কাছে গিয়েছিলাম? শিয়ালের কাছে গিয়েছিলাম, স্বাধীন কিন্তু ছিলাম না। এইবার মোগল আমলের যদি আরেকটু আগে চলে যাই, চলে আসে সেন বংশ। সেন বংশের যে রাজারা ছিলেন, সর্বশেষ লক্ষণ সেন, যে ইংরেজদের ভয়ে পেছন দিয়ে কি করলো? পালিয়ে চলে গেল, তাই না? হ্যাঁ, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন আক্রমণ করলো বাংলায়, সেন বংশের লোকজন কি বাংলায় কথা বলতো? তারা সংস্কৃত হলো তাদের ভাষা, এবং তারা ছিল হিন্দু, তারা কিন্তু বাঙালি ছিল না। তাহলে সেন বংশ কার কাছ থেকে ক্ষমতা নিল? পাল বংশের কাছ থেকে, তাই তো? তাহলে পাল বংশের যে গোপাল, সে কি বাঙালি ছিল? সে কিন্তু বাঙালি ছিল না। তারা কিন্তু সংস্কৃত এবং পালি ভাষা ব্যবহার করত। তাহলে আমাদের কোথায় স্বাধীনতা? আমরা কি তাদের সাথে স্বাধীন ছিলাম? আমরা স্বাধীন ছিলাম না। তাহলে পাল বংশ থেকে যদি আরেকটু পেছনে যায়, তখন আসবে গুপ্ত বংশ। এগুলো সব আপনারা জানেন, আমি আপনাদের কথাই আপনাদেরকে বলছি। শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত কি বাঙালি ছিল? বাঙালি ছিল না। তার একটু যদি আরো পেছনে যাই, আজকে থেকে এখন হলো 2026, এটা হলো খ্রিস্টপূর্বাব্দ 325। তার মানে আজকে থেকে প্রায় 3000 বছরেরও পেছনে যদি আমরা যাই, আমরা পাচ্ছি মৌর্য বংশ, যাদের বংশের প্রধান হলো চন্দ্রগুপ্ত মৌর্য। এগুলো আমাদের স্যাররা টিচার হিসেবে ক্লাসে পড়ান। উনি কি বাঙালি ছিল? উনি বাঙালি ছিল না। তাদের তৎকালীন সময়ের ভাষা ছিল সংস্কৃত। তাহলে আপনি চিন্তা করেন তো, পলাশীর প্রান্তরে কি আমরা আসলে স্বাধীনতা হারিয়েছিলাম? আমরা তো স্বাধীনই ছিলাম না। তাহলে স্বাধীনতা হারাবো কিভাবে? এই বাঙালি জাতিকে সর্বপ্রথম স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন এই আপনারা। আমি তো 3000 বছরের ইতিহাস এই মাত্র বললাম। এটা আমি বলেছি বাঙালির ইতিহাস নামে একটা বই আছে, আপনারা সবাই পড়েছেন, নিহারী রঞ্জন রায়ের, 21 পদকপ্রাপ্ত। উনার বইয়ে আমি পড়ে দেখেছি, এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেবের একটি বই আছে, ওইখানে আমরা পড়ে দেখলাম যে বাঙালি কোনো দিনই স্বাধীন ছিল না 1971 সালে 16ই ডিসেম্বরের আগে। তাহলে 1971 সালে 16ই ডিসেম্বর যে বিজয়, কারা এনে দিয়েছে? আপনারা এনে দিয়েছেন। আপনাদের কারণে আজকে আমাদের উপজেলা কৃষি অফিসার হতে পেরেছে, আমাদের অধ্যক্ষ স্যার অধ্যক্ষ হতে পেরেছে, আমি ইউনো হতে পেরেছি, ওসি সাহেব ওসি হতে পেরেছেন। আমাদের এইখানে আমাদের এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারাও রাজনৈতিক নেতা হতে পেরেছেন। যখন আপনারা যুদ্ধ করেছিলেন, কয়জন ওসি বাঙালি ছিল? কয়জন ইউনো বাঙালি ছিল? কয়জন সামরিক বাহিনী বাঙালি ছিল? কয়জন অধ্যক্ষ বাঙালি ছিল? ছিল না। আমাদের এই প্রত্যেকটা রিজিক, আমাদের যে প্রত্যেকের পরিবারের যে সন্তানরা আজকে মুখে ভাত তুলে দেয় আপনাদের কারণে, প্রত্যেকে। কিন্তু এর বিনিময়ে আপনাদেরকে আমরা কি দিয়েছি? প্রত্যেকটা সরকারি অফিসে আপনাদের ভোগান্তির শিকার হতে হয়। সময় আসে, সময় যায়,
কেউ আপনাদেরকে আজকে মাথায় তোলে, কালকে ফেলে দেয়, আবার একজন মাথায় তুলে ফেলে দেয়। এই যে মাথায় তোলা আর ফেলে দেওয়ার খেলা, এটা কেন চলছে? কারণ তারা উপকৃত হচ্ছে, তারা কিন্তু উপকৃত হচ্ছে, তারা কিন্তু এই যে বড় বড় চেয়ারে বসে যাচ্ছে, আপনাদের জন্য কিছু করছে না। তবুও কি আপনারা কখনো বিরোধ করেছেন? করেন না। কারণ আপনাদের সহ্য ক্ষমতা মহান আল্লাহ তাআলা সর্বোচ্চ পরিমাণে দিয়েছে। আজকে যে আমাদের কুরআন তিলাওয়াত করেছেন সকালবেলা, সেখানে বলছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করেন। এই যে আজকে এইখানে এসে আপনাদেরকে আমরা সেই খেতাব দিতে চাই যে সর্বোচ্চ ধৈর্যশীল। আমার মনটা খুবই খারাপ। গতকাল আপনাদের এই অনুষ্ঠান আয়োজন যখন আমরা করছিলাম সন্ধ্যার সময় পদ্মা নদীতে, এই যে আমাদের ফেরিঘাট যেটা দৌলতপুরে, একটা গাড়ি পড়ে গেল পানিতে। তারা সবাই ঈদ করার জন্য বাড়িতে গিয়েছিল, কুষ্টিয়া থেকে শুরু করে একেবারে ধরেন রাজবাড়ি পর্যন্ত। এখানকার লোকজন ঢাকা যাচ্ছিল, কেউ স্কুলে পড়তে যাচ্ছিল, কেউ তার কারখানায় কাজ করতে যাচ্ছিল। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি প্রায় 30 জনের কাছাকাছি, 40 জনের মতো, মানে 30 জনের কাছাকাছি লাশ উদ্ধার হয়েছে। আমি একটু আগে দেখলাম, বাচ্চা, মহিলা, বয়স্ক, তরুণ মৃত্যুবরণ করেছে। তো এই যে এত বড় ঘটনা ঘটে গেল, তবুও তো উপরওয়ালা গজব নাজিল করছে ওদের প্রতি, ওই যারা এই অপরাধগুলো করেছে। কারণ উনি ধৈর্যশীল, তিনি সর্বোচ্চ ধৈর্যশীল। আপনারা তাদেরই একেবারে কাছের। আপনাদেরকে কিন্তু মনে করার কোনো কারণ নাই যে আমাদেরকে যে মাটি দিয়ে তৈরি করেছে আপনাদেরকে সেটা দিয়ে তৈরি করেছে। আপনাদেরকে কিন্তু কি দিয়ে করেছে? মাটি এবং আগুন মিশিয়ে তৈরি করেছে। বুঝতে পেরেছেন? আজকে এখন একটা বিপদ হোক, এখন একটা বিপদ হোক এখানে, আমরা কিন্তু ছুটে চলে যাব, আপনারা কিন্তু দাঁড়িয়ে যাবেন। কারণ আপনারা কি অস্ত্র জমা দিয়েছেন, কি জমা দেন নাই? ট্রেনিং কিন্তু জমা দেন। তো আমার অনুরোধ থাকবে, ওই যে আপনাদের যে ট্রেনিং, আপনাদের যে চিন্তা যে এই দেশটাকে দুর্নীতিমুক্ত এবং শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা দেশ তৈরি করার জন্য যে সংগ্রাম 1971 সালের 16 ডিসেম্বর কিন্তু শেষ হয়ে যায় নাই, শুরু হয়েছে। আপনাদেরকে সেই কাজ চালিয়ে যেতে হবে। আপনারা আমাদের অভিভাবক, যখন যেখানে আমাদের কোনো অপরাধ দেখবেন, ছেলেদেরকে কি করেন? আপনার নিজের ছেলে যখন কোনো অপরাধ করে কি করেন? কান ধরে একটা ঠাস করে থাপ্পড় দিয়ে বলে দেন যে বেটা এটা করবি না তুই, ঠিক না? আপনারা আমাদের অভিভাবক, আমাদের প্রত্যেকটা ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আপনাদের ওই যে স্বপ্নের বাংলাদেশ, ওই স্বপ্নের বাংলাদেশ যার জন্য আপনারা জীবন বাজি রেখে গিয়েছিলেন, সেই বাংলাদেশ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কি চালিয়ে যেতে হবে? যুদ্ধ চালিয়ে যেতে হবে। তা আপনাদের প্রত্যেককেই সেই যুদ্ধে চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের এই অনুষ্ঠানে এখানে এসে আপনাদের পদধূলি দিয়ে এই জায়গাকে পবিত্র করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা অত্যন্ত দুঃখিত যে অনেক সুযোগ সুবিধা, ভালো পরিবেশ আপনাদের দেওয়ার সুযোগ থাকলেও আমাদের সীমাবদ্ধতার জন্য আমরা এটা পারি নাই। আগামীতে অবশ্যই এবং অবশ্যই আরো সুন্দরভাবে এটা হবে এবং আপনাদের জন্য আমরা আরো কিছু করার চেষ্টা করব। আর প্রত্যেকটা সরকারি দপ্তর হচ্ছে আপনার, সুতরাং ওইখানকার প্রত্যেকটা কাজের দায়িত্ব আপনাকে নিতে হবে। এই যে আপনারা কয়েকটা সরকারি দপ্তরের নাম বলেছেন, ওই দপ্তরের বদনাম মানে কিন্তু আশাশুনির বদনাম। আর আপনাদের প্রত্যেকের ভোটার আইডি কার্ডের নিচে কি লেখা আছে? স্থায়ী ঠিকানা আশাশুনি সাতক্ষীরা। আপনি নিজেই ওই বদনাম নিয়ে কি করছেন? চলছেন। তো আপনার শরীরে যদি কোনো অপছন্দনীয় জিনিস থাকে, এই যে অবাঞ্ছিত লোম কেটে ফেলেন না? ফেলেন কিনা? কোথাও একটা টিউমার হলো, কেটে সুস্থ করে ওষুধ দেন না? নাকি ওটা নিয়েই চলতে থাকেন? ওইটা নিয়ে যদি দীর্ঘদিন থাকেন ক্যান্সার হয়ে যাবে। ক্যান্সার হওয়ার আগেই অপারেশন। কি করতে হবে? অপারেশন করতে হবে। যেখানে অন্যায় ওখানে প্রতিরোধ। আমি আপনাদের সাথে আছি,
আমার ওসি সাহেব আপনার সাথে আছে, আমার সকল সরকারি দপ্তরের প্রধানরা আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।